নমস্কার, স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প অকৃতজ্ঞ। লেখক অচিন্ত্যকুমার সেনগুপ্ত। ছোট পাড়াগেঁয়ে শহর, ঢালা মাঠ, অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর। ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকাবাঁকা কাঁচা মাটির রাস্তা। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, পথে লোকজন নেই, একটা গরুর গাড়িও চলছে না। সবে সন্ধে, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। পৃথিবী যেন ভয়ে চোখ বুজে আছে, এমনি অন্ধকার। চলছে একটানা ধারাবাহিক বৃষ্টি, শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গোঙানির মতো। তাতে শরীরে ঘুম না এসে আসে একটা ক্লান্তিকর বিভীষিকা। বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়া কোথাও এতটুকু শব্দ নেই, না বইছে জোলো হাওয়া, না ডাকছে একটা ঝিঁঝি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধহয় অন্ধকারে এমন একটা আশ্রয় পাওয়া যেত। সব কিছুকে এমন একা, এমন দূরে মনে হচ্ছে। মাঠের শেষ সীমানাতেই কেশব মজুমদারের বাড়ি। তেজারতি কারবার করে কেশবের বিস্তর পয়সা, কিন্তু হলে কি হবে, মনে তার সুখ নেই। তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরালো। তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল। উড়ো খবর এসেছে কেশবের বাড়িতেও শিগগিরই ডাকাতের পদধূলি পড়বে। কেশব দিনে রাতে তটস্থ হয়ে যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায়। লাঠিসোঁটা, হাতিয়ার, বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে, কিন্তু মনে তার তবু স্বস্তি নেই। চোখে একটু ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে তার কে সুড়সুড়ি দিচ্ছে। চোখ খাড়া রেখে জেগে থাকলে মনে হয় পেছনে দেয়ালে কার যেন এই ছায়া পড়ল। তারপর আজ যা বৃষ্টি শুরু হয়েছে, প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো, এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসানি। বৃষ্টির আর বিরাম নেই। জলে কাদায় রাত উঠেছে ঘোলা হয়ে। কেশবের স্ত্রী এলো তাকে অভয় দিতে। বললে, এবার শুয়ে পড়ো, ডাকাতদের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, জলের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরুবে। কেশব বললে, হ্যাঁ, এইবার শুয়ে পড়তে হয় বই কি, কিন্তু বাইরে কে দরজায় ধাক্কা দিচ্ছে না? দরজায় তো নয়, তোমার মাথায় ধাক্কা দিচ্ছে। না না, শোনো কান পেতে, কে ডাকছে না আমাকে? ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে না? কেশব চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো, ভীত অসহিষ্ণু গলায় বললে, আওয়াজটা যে আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। আশ্চর্য, তুমি শুনতে পাচ্ছ না? স্ত্রী ধারালো গলায় তাকে ধমকে উঠল। কি বুদ্ধি তোমার! ডাকাতরা তোমাকে দরজা খুলে দেওয়ার জন্যে সকাতরে অমন সাধবে কি না? তারা হুড়মুড় করে খিল কপাট ভেঙে চলে আসতে পারে না? হাওয়া, ওটা হাওয়ার শব্দ। না না, স্পষ্ট মানুষের গলা। লণ্ঠনটা উস্কে দিয়ে কেশব বন্দুকটা বাগিয়ে ধরল। বললে, কে? কোনো সাড়া নেই। স্ত্রী হেসে উঠল। ডাকাতরা তাদের নাম নাম তোমাকে বলবে কি না? কি বুদ্ধি! কেশব আবার হাঁক দিল। কে? দরজার ওপার থেকে ভিজা মসৃণ গলায় কে বললে, আমি। ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট হয়ে এলো। লণ্ঠনের আলো যেন কমে গেল। দেয়ালগুলো হেঁটে কেশবের চারপাশে সরে এলো, দাঁড়ালো ঘন হয়ে। প্রাণপণে সাহস সঞ্চয় করে কেশব বললে, কে? আমি কে? আমি মনীন্দ্র। মনীন্দ্র? কোন মনীন্দ্র? কেশবের গলা চিরে আওয়াজ বেরোলো। ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা কয়ে উঠল। মনীন্দ্র, মণি, আপনার ভাইপো, ব্যান্ডেলে যে কাজ করত, যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন। দরজাটা খুলুন, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কে? মণি? কতদিন পরে! উৎসাহিত হয়ে কেশব দরজা খুলতে যাচ্ছিল, স্ত্রী তাকে বাধা দিল। গলা নামিয়ে বললে, কে না কে, মনির নাম ভারিয়ে এসেছে। খবরদার, দরজা খুলবে না বলছি, নইলে 3-4 বছরে যে এদিক মারায়নি সে বলা নেই কওয়া নেই, হঠাৎ এসে দরজায় ঘা মারবে, তাও এ দুর্যোগের রাতে! কি বুদ্ধি তোমার! পাশের জানলাটায় ছিটকিনি লাগানো ছিল না। মণি হঠাৎ তার ভেতর দিয়ে একখানি হাত বললে, আলোটা নিয়ে আসুন, দেখুন, সেই যে ছেলেবেলায় কবজির কাজটায় কেটে গিয়েছিল সেই দাগ স্পষ্ট অটুট আছে। খুলে দিন দরজা, চলে আর কতক্ষণ দাঁড়াবো বলুন? আর সন্দেহ নাই, কেশব এক হাতে দরজা খুললে আর এক হাতে বন্দুকটা সে বাগিয়ে ধরেছে। বিস্ময়ে বন্দুকটা তার হাত থেকে খসে পড়ে আর কি। সত্যি সত্যি সামনে মণি দাঁড়িয়ে।
মণি হাসি মুখে বললে, আমাকে সম্বর্ধনা করবার এ অদ্ভুত আয়োজন দেখছি যে। লজ্জায় বিমর্ষ হয়ে কেশব বললে, কিছু মনে করিস নে, এদিকে আজকাল বড্ড ডাকাত পড়ছে, তাই সবসময় এমনি সাবধান হয়েই থাকি, কখন কি হয় বলা যায় না তো। মণি বললে, আমি তা জানি, তা জেনেই তো আমি এলাম। কেশব অবাক হয়ে বললে, কোত্থেকে এলি? এত রাত্রে ট্রেন? বাহ, সেই ব্যান্ডেল থেকে। আমাদের কি? মণি তার শরীরটা বিস্ফারিত করে বললে, আমরা সোজা হেঁটেই চলে আসতে পারি। তোর চাকরি আছে না? মণি খিলখিল করে হেসে উঠল। সে চাকরিটা গেছে। কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলুম, শুনলুম আপনাদের এখানে বড় বিপদ, তাই ভাবলুম একবার দেখা করে আসি। তা বেশ করেছিস, বেশ করেছিস। স্ত্রীকে সম্বোধন করে কেশব পরে বললে, ওর কিছু খাবার জোগাড় করো চট করে। মণি ব্যস্ত হয়ে বললে, না, আমার খিদে নেই, শোবার জন্য একটা বিছানা পেলেই আমি বাঁচি। আপনারাও আর মিছিমিছি কেন জেগে আছেন? ঘুমোতে যান এবার, ডাকাত এলে আসবে, ভয় কি, আমি তো আছি। তাই তো আমি এত পথ ভেঙে এলুম কি করতে। মণির খুড়িমা মুখ বেঁকিয়ে বললেন, চাকরি তো খুইয়েছ, এখন থেকে এখানেই তবে শেকড় গাঁথিয়ে বসবে নাকি? কাকার ভাত খুব সস্তা পেয়েছো না? না, মণি গম্ভীর মুখে বললে, কাল ভোরেই আবার আমি চলে যাব, ভয় নেই। তবে এক রাত থেকে তুমি কি এমন সাহসের ভোজবাজি দেখাবে শুনি? খুড়িমা ঝাঁঝিয়ে উঠলেন, ডাকাতরা তো আর তোমার ফরমাস মতন আসবে না। তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারেন, সেইটাই বা কম কথা কি। মণি কীরকম অদ্ভুত করে হাসল, বলল, ঘুমে আমার চোখ ঢলে আসছে, শিগগির বিছানা করে দিন, এই বাইরের ঘরটাই বা মন্দ কি, আমার কিছুতেই আর ভয় নেই। খুড়িমা বিছানা পাততে লাগলো। কেশব মণির দিকে আপাদ মস্তক নিরীক্ষণ করে বলল, এত জলের মধ্যে দিয়ে এলি, তবু এক ফোঁটা ভিজলি না মণি? সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে, সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে নিয়ে গেল। মণি এক লাফে বিছানায় শুয়ে পড়ল, আগাগোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বললে, আপনারাও আর কেন মিছিমিছি জেগে আছেন? নরম ঠান্ডা রাত, গা ভরে চমৎকার ঘুম আসবে। বাইরের ঘরে আমি তো রইলাম পাহারায়, তবে আর ভয় কিসের? আহা, যা ঢিংঢিঙে চেহারা, তার বীরত্বের বহর দেখো একবার। খুড়িমা ঠাট্টায় কণ্ঠস্বর বিকৃত করে বললেন, খাটের নিচে দুই একটা ইঁদুরের গর্ত আগেই খুঁজে রেখো, নইলে চাকরি গেছে, প্রাণটাও যাবে আর কি। কাঁথার তলা থেকে মণি বোবা বিকৃত গলায় হেসে উঠল। বৃষ্টি থেমে গেছে, আকাশ এসেছে মরা মুখের হাসির মতো ফ্যাকাশে হয়ে। কেশবরা তাদের ঘরে গেছে। স্বামী স্ত্রীর মাঝে কেমন একটা আতঙ্কিত স্তব্ধতা। স্ত্রী বললে, ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে এলে, ও সত্যি তোমার ভাইপো তো? কেশব ভীত অথচ সস্মিত মুখে বললে, বাহ, মণিকে তুমি চেনো না? চিনি তো, কিন্তু এতদিন বাদে খুড়ো খুড়িমার সঙ্গে দেখা, কাউকে প্রণাম পর্যন্ত করলো না। চেহারায় গলা স্বর অবধি কেমন হয়ে গেছে, হাত পায়ে শিরা উঠে এসেছে, খাড়া খাড়া চুল, গালে গলায় হাত ঠেলে। ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখেছিলে তো? কেশবের শির দাঁড়াটা ভয়ে কনকন করে উঠল, অথচ মুখে সাহস এনে বললে, কি যে তুমি বলো! চাকরি বাকরি নেই, তাই চেহারা এমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে। দেখছো না, ডাকাতের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি। ও কিছু নয়। কেশবের স্ত্রী খাটো গলায় বললে, কিন্তু এসেই একবারে লম্বা দিল কেন? তাও মুখ চোখ ঢেকে, এমন কি একেবারে শীত পড়েছে? জিজ্ঞাসা করি, তোমাকে বলছি, ও মণি নয়, পাছে মণি নয় বলে চিনতে পারি, তাই অমনি ঝুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল। চলো, এখন হয়তো ঘুমিয়েছে। কাঁথার ঢাকনাটা আস্তে আস্তে তুলে চেহারাটা ওর একবার দেখে আসি। কেশবের হাত পা শিরশির করে উঠল। ওজা গলায় বললে, আজ আর নয়, কাল কাল ভোরে। কাল ভোরে তো চলেই যাবে, যা ঘটার তা তো আজ রাতেই। কেশব অস্ফুট গলায় চিৎকার করে উঠল, এত কথা আগে তবে বলনি কেন? কেশবের স্ত্রী কণ্ঠস্বরকে ঝাপসা করে আনলো, বললে, ও যে এই হোক না, আমার মনে হচ্ছে ওই ডাকাত। বলো কি? অন্ধকারে শূন্য চোখ মেলে কেশব বললে, ডাকাত যদি তো শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন?
ও আগে থেকেই এখানে রয়েছে দলের লোকদের দরজা খুলে দিতে। তুমি দেখো আমার কথাটা ঠিক হয় কিনা, নইলে দেখলে না কথায় বার্তায় একখানা ভাব দেখালো যেন আজ রাতেই আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই ও এসেছে। কি করে জানলো ও এত কথা? আর কি বরফাট্টাই, আমাদের উনি বাঁচাবেন, সব অংশ শেষ করে দেবার মতলব। কেশব যেন বন্দী অসহায় একটা পশুর মতো গর্জে উঠল। এখন কি করা যায়? কেশবের স্ত্রী ঝামটা মেরে উঠল। ঘুমোনো ছাড়া কি আর করা যাবে? সারা জীবন তো কেবল নাকে তেল দিয়েই ঘুমোলে। কেশব দেয়ালের দিকে আরো একটু ঘন হয়ে সরে বসলো। বললে, তুমি বলতে চাও মনি আমার এই সর্বনাশ করবে? আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম। মনি কি না তাই বা কে জানে। আরো খানিকটা রাত কাটুক না। আরও খানিকটা রাত কাটলো, কোথাও কোনো সাড়া শব্দ নেই। বাইরের ঘরটায় ঘুমে একেবারে মুছে গেছে, একটি নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। দেয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল। গোলমালটা যে কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না। স্তম্ভিত হয়ে একতাল মাংসের মতো বসে রইল। মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমনি স্তব্ধ হয়ে যায়। তার পায়ে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বললে, শুনতে পাচ্ছ না? বাড়িতে ডাকাত পড়েছে। কেশব মূর্ছাহতের মতো বললে, কোথায়? গোলমালটা ঠিক আক্রমণের জয়োল্লাস নয়, যেন পলায়নের কতগুলি লোকের ভীত কাতর আর্তনাদ। লোক গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে। ব্যাপারটা কি? কেশব সাহস পেয়ে বলে উঠল, বন্দুক, আমার বন্দুক। বন্দুকের দরকার ছিল না, চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে। বাইরের ঘরে এসে কেশব জানালা খুললে বৃষ্টির পর আকাশে তখন ঘোলাটে একটু জ্যোৎস্না ফুটেছে। সেই আচ্ছা আলোয় স্পষ্ট দেখা গেল একদল লোক ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে, ঝোড়ো হাওয়ার চেয়েও দুর্দান্ত বেগে। এক একবার তারা পেছন ফিরে তাকায়, কি দেখে তারা কে জানে। আবার মাঠের ওপর দিয়ে এলোপাতাড়ি ছুটতে থাকে। ওই এলো ধরতেই সবার মুখে সেই ভয়ার্ত চিৎকার। কেশবের স্ত্রী বললে, এত গোলমাল, রাস্তায় লোকজন জমে গেল, আর তোমার বীর ভাইপো এখনো ঘুম ভাঙলো না? উনি এসেছে আমাদের ধনে প্রাণে রক্ষা করতে। কেশব খাটের কাছে এগিয়ে এসে হুঙ্কার দিল, মণি। কাঁথাটা কোথায় এতটুকু কুচকালো না পর্যন্ত। মণি! কে কাকে ডাকছে? কেশব এক হ্যাঁচকা টানে কাঁথাটা তুলে ফেলল। কোথায় মণি? সমস্ত বিছানা তেমনি সাদা, তেমনি পরিপাটি, কোথাও একটা রেখা পর্যন্ত নেই। কি ব্যাপার? বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যিই এসেছিল। অনেক সব চিহ্ন তারা ফেলে গেছে, ছোড়া শাবল, মুখোশ, লোহার ছোট ছোট ডান্ডা, একজন এমনকি এক পাটি জুতো। পালাবার তাড়ায় কারুরই কোনো দিশে ছিল না। কিন্তু মণি গেল কোথায়? কেশবের স্ত্রী বললে, এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? বিটের পুলিশ কোথাও এইদিকে টহল দিচ্ছিল, হয়তো তাই দেখে ডাকাতরা চোচাই ছুটে পালিয়েছে। আর তোমার মনি হচ্ছে ডাকাত দলের সর্দার। কি আর করে শুয়ে থাকে বলো? সঙ্গে উনি দিলেন দৌড়। কেশব হতভম্ব হয়ে বললে, তাই হবে। তাই যদি না হবে তবে ও ফিরে আসতো না? ডাকাত তাড়িয়ে দেওয়ার যদি ওর মুরত থাকতো তবে নিজেও ওই সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? ঠিক বলেছ, নইলে ওই বা সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? কেশবের এতক্ষণে বুদ্ধি খেলল। পরে ঢোক গিলে বলল, কিন্তু কিছু নেবার চেষ্টা না করে দলকে দল পগার পার হয়ে গেল, এও তো একটা রহস্য বটে। রহস্য না হাতি। কেশবের স্ত্রী মুখ ঘুরিয়ে বলল, না পালালে দেখতে কখন তোমার ভাইপো তোমার বুকে ছুরি বসিয়ে দিত। দেখো না, আসুক না পুলিশ। দলের সর্দারকে যখন চিনতে পেরেছি তখন আর ভাবনা নেই। সকালবেলা যথাসময়ে পুলিশ এলো। কেশব মনিন্দ্রের নাম ধাম জ্ঞাতি গোষ্ঠী সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উচ্ছ্বসিত হয়ে উঠল। কি দারুণ অকৃতজ্ঞ ভাবুন! আমি তাকে ছেলেবেলা থেকে মানুষ করেছিলুম, আর সে এসেছিল আমার বুকে ছুরি বসাতে। তাকে দিলুম আশ্রয়, আর তার কিনা এই ছিল মতলব। কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ঝামটা দিয়ে উঠল, আমি তো তখনই বলেছিলুম। ডাকাতের সর্দার, ওর 10টি বছর জেল চাই দারোগা বাবু।
হাড়ে হাড়ে শয়তান, নইলে কোনো দিন কেউ খুড়োর বুকে ছুরি তুলতে পারে? হ্যাঁ, ওই ছুরি প্রায় বুকে বসাচ্ছিল আর কি, আর 1 ইঞ্চি নামলেই সাবার। ভাবতেই আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছে। দারোগাবাবু জিজ্ঞেস করলেন, আপনি কি করলেন? কেশব লাফিয়ে উঠল, বন্দুক, আমার বন্দুক আছে না? খপ করে তাই উঁচিয়ে ধরলুম। ভয় এসে চেঁচিয়ে উঠল, মুখ থেকে মুখোশ গেল খসে। দেখলুম স্পষ্ট মনীন্দ্র। ব্যান্ডেল এসে কাজ করে, আমার আপন ভাইপো। রাতে যে ঘরে লণ্ঠন জ্বালিয়ে রাখি, চিনতে দেরি হবে কেন? তারপর লম্বা ছুট দিল, যা ছিল যন্ত্রপাতি সব গেল ফেলে। কেশব গর্বে টগমগ করে উঠল, বন্দুকের সঙ্গে পারবে কেন? ঘোড়াটা টিপতে গেলুম দারোগাবাবু, পারলুম না। শত হলেও তো নিজের বংশের রক্তপাত। কেশবের স্ত্রী ঘর থেকে খেকিয়ে উঠল, বাবু, আমি তো বারণ করলুম বন্দুক ছুটতে। হ্যাঁ। কেশব মুখ কাচুমাচু করে বললে, বলার তো আর অপেক্ষা রাখে না, ওর পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হয়। দারোগাবাবু বললেন, কিছু নিতে পারেনি তো? নেবে? কেশব বুক চিতিয়ে দাঁড়ালো, নিক না, দেখি না তার কতখানি বুকের পাটা। দারোগাবাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিলেন থানায় জমা দিতে। বললেন, ওদের সহজেই ধরে ফেলতে পারবো। অনেক সব ক্লু পেয়ে গেলাম। এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি, অথচ বন্দুক সব বাড়িতেই তো ছিল। কেশব অহংকারে স্ফীত হয়ে বলল, বন্দুক থাকলেই তো চলে না, তাকে বাগিয়ে ধরবার কায়দা জানা চাই। দারোগাবাবু যাবার আগে বললেন, এই গ্যাং ধরতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার করা হবে। কেশববাবু, আপনার সাহস ও কৌশলকে আমরা পুরস্কৃত করতে পারলে আমরা খুশি হব। আপনার ভাইপোর খোঁজে আজই আমরা ব্যান্ডেলে লোক পাঠাচ্ছি। আর এই যে এক পাটি জুতো দেখছেন, তা থেকে এর মালিককে খুঁজে পেতে আমাদের দেরি হবে না। আবার রাত এলো ঘনিয়ে। আজকে আর বৃষ্টি নয়, ফুটফুট করছে জ্যোৎস্না, দিয়েছে এলোমেলো হাওয়া। লণ্ঠন নিভিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকলো। চারদিক ভালো করে গুজে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। হঠাৎ দেখতে পেল মশারির ভেতর ঠিক তার গলার উপরে কার একটা হাত, তেমনি রোগা, সিটে লিকলিকে, আঙুলগুলি সাপের মতো পিছল আঁকাবাঁকা। আঙুলগুলি তার গলার উপর আলগোচে সুড়সুড়ি দিচ্ছে। প্রাণপণে চোখ বুজে সমস্ত শরীর কঠিন করে কেশব চেঁচিয়ে উঠল, কে? মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো, আমি। চিনতে পাচ্ছেন না? এই দেখুন কবজির দাগ। কেশব ভয়ে ভয়ে চোখ মেলল। মশারির বাইরে কারোর কোনো অস্তিত্বের আভাস নেই। বন্দুক, আমার বন্দুক! কেশব ধর্মর করে উঠে বসল, নামতে গেল খাট থেকে। মশারি তুলতে যাবে অমনি আবার তার বুকের ওপর সেই হাতটা লোলুপ হয়ে উঠল। কে বললে আমি আপনাকে খুন করতে এসেছিলাম? না, আমি খুব অকৃতজ্ঞ। স্পষ্ট পরিচিত গত রাত্রির কণ্ঠস্বর। কিন্তু চোখ কষলে কেশব চেয়ে দেখল ঘরে বাইরে ঝিমঝিম করছে শূন্যতা। বন্দুক, আমার বন্দুক নিয়ে এসো শিগগিরই। কেশব স্খলিত পায়ে নিচে নেমে এলো, ছুটে গেল দরজার দিকে। পা দুটো নিমেষে পাথর হয়ে গেল। দরজার কাছে একটা চেয়ার টেনে মণি গায়ে এলিয়ে বসে আছে। এ কি মণি যে, তুমি কোত্থেকে? কেশব একেবারে বসে পড়ল। মণি নির্লিপ্ত গলায় বললে, কাল যেখান থেকে এসেছিলাম। কি মনে করে এসেছে জিজ্ঞেস করতে পারি? ধরা দিতে এসেছি। আপনি থাকতে পুলিশ কেন আর কষ্ট করে ধরে বলুন? পুরস্কারটা আপনারই হোক। আহা হা, সে কি কথা! তুমি আমার ভাইপো, তোমাকে ধরিয়ে দেবো কি? বসো, তোমার খুড়িমাকে ডেকে আনি। কেশব ভেতরে চলে যাচ্ছিল, দরজার উপর আবার সেই হাত ঝুলছে। বন্দুক আনতে যাচ্ছে? মণি হেসে উঠল, তার আর দরকার নেই, বন্দুকে আমার কিচ্ছু করতে পারবে না। বসুন, একটা কথা বলি। কেশব কাঁপতে কাঁপতে বললে, কি? কাল আমি ডাকাতদের তাড়িয়ে দিয়েছিলুম, আপনি আমাকে মানুষ করেছিলেন, সে কথা আমি ভুলিনি। কিন্তু কি করে তাড়ালে? কেশব ভয়ে একেবারে ছাই হয়ে গেল। আমি যে ম্যাজিক জানি। মণি তেমনি অনর্গল হেসে উঠল, সেই ম্যাজিক দেখাতেই তারা চম্পট দিলে। দেখবেন, দেখবেন সেই ম্যাজিক। দেয়ালের দিকে কেশব তার দৃষ্টিহীন শূন্য দুটো চক্ষু তীক্ষ্ণ করে তুলে ধরল। হঠাৎ সমস্ত দেয়াল ছাদ বিদীর্ণ করে কেশবের গলা থেকে প্রবল একটা চিৎকার বেরোলো।
মণি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার মাংসল মূর্তিটা ধীরে ধীরে শুকনো সাদা কঠিন উলঙ্গ কঙ্কালে রূপান্তরিত হয়ে যাচ্ছে। হাত পা দাঁত খুলি এক একটা করে মাংসপিণ্ড ঝরে পড়ছে, আর তার স্বর হয়ে আসছে অস্পষ্টতর। আমি আপনাকে এমন একটা উপকার করলুম, আর আপনি দিলেন আমাকে এই অকৃতজ্ঞতার অপবাদ। ডাকুন খুড়িমাকে। দূর থেকে হাওয়ায় একটা হাসির আলোড়ন শোনা গেল। দেখে যান আমার এই টিংটিঙে দুর্বল দেহ কি ভয়ঙ্কর শক্তি ধরে। দেখে যান আমি সত্যিই ডাকাত তাড়াতে পারি কি না। হাওয়ায় সেই খণ্ড খণ্ড সাদা হাড়গুলি হাহাকার করে উঠল। শিগগিরই পুলিশ রিপোর্ট পাওয়া গেল। অবশ্যই ফেলে যাওয়া নিদর্শনগুলি থেকে ডাকাত দল ধরা পড়েছে বটে, কিন্তু কোথায় তাদের সর্দার? মনিন্দ্রের খোঁজ পাওয়া গেল না। সে পলাতক, পৃথিবী থেকে পলাতক। ব্যান্ডেল স্টেশন ছাড়িয়ে হঠাৎ এক রাত্রে লাইন পেরোতে ট্রেন এসে কাটা পড়েছে, কিন্তু তা নাকি ঘটনাটার কদিন আগে। খবর পেয়ে কেশব আর তার স্ত্রী গলা ছেড়ে কাঁদতে বসল। অবাক হয়ে চেয়ে দেখল চোখে তার এক ফোঁটা কান্না নেই। সেই কাটা হাতটা তাদের চোখের জল মুছিয়ে দিতে এগিয়ে আসছে। কাঁদতে বসাও বিড়ম্বনা। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।